নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধারিণিকা, পর্ব 22। নিতু এবার সোজা প্রসঙ্গে চলে এলো। তার কেমোথেরাপির কি করলেন? মাহবুব ভাই জবাব দিলেন না। নিতু কিছুক্ষণ চুপচাপ অপেক্ষা করলো। ট্রেনিংটা স্কিপ না করে কি কিছুই করা যায় না? এখানে হাসপাতালে বাবাকে রেখে যায় আর ডাক্তারগুলো ইচ্ছে মতো ধোলাই দিক বাবাকে। দুনিয়ার টাকা তখন বেশি খরচা হবে। 7,000 টাকা বিল এরা চোখের পলকে 17,000 লিখে দেয়। আমি না থাকলে তো 70,000 করে দেবে। টাকা তো আর এমনি এমনি বলদের পাছা দিয়ে বেরোয় না, টাকা কামাতে হয়। মায়ের দুধ মুখ দিয়ে বের হয় টাকা কামাতে গেলে। ডাক্তাররা সব লুটে নিক আমার, তুই তো এই চাস। সব ডাক্তার খারাপ নয় মাহবুব ভাই, ভালো ডাক্তার ভালো হাসপাতালও কিন্তু আছে। থাকলে সেটা খুঁজে বের করার দায়িত্ব নিয়ে কি আমাকে দেশ উদ্ধার করতে হবে? এক কাজ করুন, আপনার না বউ ঠিক করা আছে, চট করে বিয়েটা করে ফেলুন। তারপর বউকে আঙ্কেলের দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্তে ইউএসএতে চলে যান। এত বড় একটা সুযোগ, সারা দেশের ফোর্স থেকে আপনাদের 5 জনকে সিলেক্ট করা হয়েছে। তুই কি আমাকে বিয়ে বিষয়ক পরামর্শ দিতে ফোন করেছিস? তুই বিশিষ্ট উপদেষ্টা, তোর উপদেশ শুনবো এখন আমি। শুনুন মাহবুব ভাই, ভালো পরামর্শ শোনাটা জরুরি। কার থেকে শুনছেন সেটা ফ্যাক্টর নয়। খবরদার আমার কথা আমাকে বারবার ফেরত দিবি না। তোর পরামর্শটা মোটেও ভালো পরামর্শ নয়। কেন নয়? ওকে, লজিক শোন। প্রথমত, আমার বাবা আমার বউয়ের দায়িত্ব নয়। আমার ফ্যামিলির কোনো হ্যাজার্ড সামলানো তার ডিউটির মধ্যে পড়েই না। আমার পরিবার আমারই, সে সম্পূর্ণ স্বাধীন ও আলাদা মানবসত্তা। দ্বিতীয়ত, আমার বাবার জন্য আমি যদি আমার ক্যারিয়ার না ছাড়তে পারি, তাহলে সম্পূর্ণ অন্য বাবার মেয়ে কেন লোড নিবে? তোকে চাপিয়ে দেওয়াটা কি অযৌক্তিক নয়? আমার বউকে তো আমি দায়িত্ব দেওয়ার জন্য বিয়ে করতে চাই না, খুশি করতে বিয়ে করতে চাই। আর কিছু? আপনি সবসময় বউয়ের হয়ে এত ওকালতি করেন কেন? আমার বউয়ের হয়ে আমি 100 বার ওকালতি করব। আমার টাকা পয়সা অল্প, আমি তো আর হাইকোর্ট থেকে সিনিয়র আইনজীবীদের কোনো বেঞ্চ ভাড়া করে আনতে পারবো না। স্পেশাল কোর্সটা কি মিস করবেন আপনার ক্যারিয়ার? তুই না ব্যবসা সামলাচ্ছিস, ব্যবসা কর। নিজের কাজটা মন দিয়ে না করে আমাকে গাইড করছিস কেন? তুই জীবনে কি করেছিস? নিতু মনে মনে বলল, আমি জীবনে কি করেছি আপনি কি সত্যিই জানতে চান? তাহলে শুনুন, আমি আমার এইটুকু জীবনে আপনাকে পাগলের মতো ভালোবেসেছি। আর প্রতি মুহূর্তে আপনার অবহেলায়, রাগে, অভিমানে, কষ্টে বিবর্ণ হয়েছি। আমার ভেতর নিঃশেষ করে দেওয়া সমস্ত অনুভূতি আমি একা বয়ে বেড়াচ্ছি। এর থেকে বেশি এই পৃথিবীতে এতটুকু জীবনে আর কেই করেছে কি না আমি জানি না। ফিজিক্সে পড়েই ভাবছিস মাহবুব ভাই তো অনার্স পড়লো না? আরে গাধা, আমি বাংলাদেশ এয়ারফোর্সে জিডিপিতে কমিশন পাওয়া অফিসার। তেল আর ঘিয়ের দাম এক হয় না, বুঝলি কিছু? বুঝবার দরকার নেই আমার। আপনার আলাদা জীবন, আমার আলাদা জীবন, এখানে বুঝে কি হবে? বাপরে, জীবনও আলাদা করে ফেললি? ভাবটা এমন যেন তুই এক দেশের জাতি, আমি অন্য দেশের। কিন্তু মনে মনে বলল, খুব শীঘ্রই আমরা দুজন দুটি দেশে বাস করব মাহবুব ভাই। আর তো মাত্র কটা দিন। ইউনিভার্সিটির ইয়েস লেটার পাঠালেই আমি ফুস। আর থাকবো না আপনার কোনো ধমকে। আপনি হয়তো কোনো দিন জানবেনও না নিতু কিভাবে আপনার সব কিছু থেকে একদম হারিয়ে গেল। শোন নিতু, তুই চাইলেই নিজেকে আলাদা করতে পারবি না। তুই নিতু, মুতু নিতু, ভীতু নিতু। যে কারো ক্যান্সার শুনলে ভয়ে মুতু করে দেয়, কাপা কাপা কণ্ঠে কথা বলে, অন্যদেরও ভয় পাইয়ে দিতে চায়। এই যে তুই আমার বাবাকে রেখে ট্রেনিংয়ে যেতে বললি, কেন বললি জানিস? কারণ তোর ধারণা আমার বাবা মরে যাবে। আর বাবা যেহেতু মরেই যাবে, আমি। নিতু খট করে ফোন রেখে দিল। এত নেগেটিভ মাইন্ডের মানুষ হয়? প্রতিবার সেধে কেন যে নিতু আজে বাজে কথা শুনতে যায় কে জানে। এই লোক চলুক নিজের মতো করে, তার জীবনের সঙ্গে তো নিতুর জীবনের লেনদেন শেষই। কেন সে জড়াতে গিয়ে অপমানিত হয় বারবার? শেষ অবধি মাহবুব ভাই ট্রেনিং স্কিপ করলেন। আঙ্কেলকে হসপিটালাইজ করতে হলো। কেমো দেওয়ার পর তার শরীর আরও খারাপ করলো। নিতু হাসপাতালে একদিন দেখতে গিয়েছিল। মাহবুব ভাই ছিলেন না, তার শুধু বুক ভেঙে কান্না পাচ্ছিল। হসপিটালে বসেই সে মাহবুব ভাইকে ফোন করলো। তিনি তখন ফ্লাইংয়ের আগে মিটিংয়ে ব্যস্ত। নিতুর ফোন ধরে খুব বিরক্ত হলেন, রেগে রেগে বললেন, আমি তো বসে বসে গাঁজা খাবার চাকরি করি না। এখানে আমাকে সবসময় একজন অ্যালার্ট এমপ্লয়ি হিসেবে পারফর্ম করতে হয় নাকি? ফোন হাতে কথা বলে বলে ঘুরে বেড়ানো তো আমাকে মানায় না। নিতু ফোফাতে ফোফাতে বলল, ঠিক আছে, ফোনে কথা বলতে হবে না। আপনি কোথায় আছেন বলুন, আমি এসে দেখা করে কথা বলি। আপনার কি সময় আছে? চাকরি করি বলে এখানেও চলে আসবি?
তুই এলেই তো আমি তোকে বিমান চড়াতে পারবো না। আমি তো বিমান চড়তে আসবো না। তাহলে কেন আসবি? আমাকে পাহারা দিতে? আমার চাকরি ঠিকঠাক হচ্ছে কিনা যাচ করতে? তোর কি ধারণা আমি এখানে ফ্রি বসে থাকি? এলে তোকে কোলে করে নিয়ে হাঁটবো, ঘুরে ঘুরে বোয়িং এয়ারক্রাফটগুলো চেনাবো। শোন, তুই খবরদার আমার সঙ্গে দেখা করতে আসবি না, কখনোই না। তোকে দেখলে আমার ইরিটেশন হয়, মাথা ক্যান ক্যান করে। নিতু বুকে আসা কান্নাটা ঢোক গিলে আটকালো। প্রসঙ্গ বদলানো দরকার। আঙ্কেলের শরীর তো আরও খারাপ করেছে। খারাপ করার তাই করেছে। ইতিশার বিয়েতে কাজকর্ম করতে হবে বলে তিনি ইচ্ছে করে আরও অসুস্থ হয়ে পড়েছেন। এই পৃথিবীর সবাই তো মাহবুবকে দিয়ে গোলামি করাতে পারলেই খুশি। হলাম এই বিশ্বব্রহ্মাণ্ডের এক অধম গোলাম। ইথিশার বিয়ে নাকি? ঘটা করে কে বিয়ে দিবে? আমার কি অত টাইম আছে? মৃত্যুর আগে তিনি মেয়ের বিয়ে দেখতে চান, তাই একটা বিয়ে দেখিয়ে দেওয়া। বর আনো, কনে আনো, কাজী ধরো, কবুল পড়ো, ফিনিশ। বর পেয়েছেন? পেয়েছি একটা কোনো রকম। ইথিশা তো আর সোনার টুকরা মেয়ে না যে ওর জন্য ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য পাবো। মাটি গোবর কামলা পেয়েছি, সেখানেই বিয়ে দিচ্ছি। যত সব ফাজলামি কাজকাণ্ড। মেয়ের বিয়ে দেখে মরতে চান? মেয়ের বিয়ে কি দেখার জিনিস? IMDbতে টপ লিস্টের যে দেখতেই হবে। আমার যে অল্প কত সময়, উফ! আমার বউয়ের জন্য কেনা গয়না শাড়ি এখন ইতিশাকে দিতে হচ্ছে। বিয়ে কবে মাহবুব ভাই? খবরদার, তুই কিন্তু বিয়েতে আসবি না। আমি কঠিনভাবে মানা করলাম। এলেই মায়ের খাবি। এইসব বিয়ে ফিয়েতে আমি গেস্ট এলেই ধমকাবো। নিতু মনে মনে বলল, আমি তো 100 বার আসবো, দরকার হলে বোরকা পরে আসবো। আমার যে আর কখনোই আপনাদের বাড়ি আসা হবে না, কখনোই না। দিন তারিখ এখনও ঠিক হয়নি তাহলে? মাহবুব ভাই গলার স্বর খিঁচিয়ে বললেন, কি আমার ঘোড়ার ডিমের বিয়ে রে? তার আবার দিন তারিখ? তোরা সবাই আমার সঙ্গে ফাজলামো করিস? আমাকে কি ফাজলামোর বস্তা ভাবিস? এখানে ফাজলামোর কি আছে? ফাজলামো না হলে তো আবার কি? বাবা মরতে মরতে ইথিশার বিয়ে দেখতে চায়। মা হজ করবেন বলে চিল্লাচিল্লি করছে। তুই দিন তারিখ কত বলে বলে আমার মাথা খাচ্ছিস। আমি কি তোদের চিল্লাচিল্লি শোনবার চাকরি করি? কি ভাবিস বলতো আমাকে? নিতু মনে মনে বলল, আপনাকে যে কী ভাবি সেটা বলতে চাই না বলেই তো হারিয়ে যাচ্ছি। আপনি থাকুন আপনার বউ নিয়ে। কিন্তু মুখে বলল, আপনার ওই ঠিক করা বইয়ের কি খবর? কেন আমার বইয়ের খবর চাস কেন? না মানে কবে বিয়ে শাদি করবেন? বিয়ে শাদি আবার করবো কি রে? বিয়ে তো আমি সেই কবেই করে নিয়েছি। এটা তো করে নিয়েছেন? এটা কি ঝুলিয়ে রাখার বিষয় নাকি? নিতু ফোন হাতে হাসপাতালের মেঝেতেই বসে পড়ল। পৃথিবীর তল কি অতলে চলে গেছে, নাকি সে ভুল শুনল? আপনি বিয়ে করে ফেলেছেন? আসলে বিয়ে বলতে আমি তো প্রতিদিনই বেশ কয়েকবার তাকে বিয়ে করি। প্রতিদিন? প্রতি মুহূর্তে বল। তাকে বিয়ে করলেই আমার শান্তি বাড়ে। তোর সঙ্গে কথা বলতে বলতেই তো 2বার করে নিলাম। এক্ষুনি 2বার হয়ে গেল? এই তো কথার ফাঁকে আমি তার নাম ধরে মনে মনে বললাম, 250 টাকা দেনমোহরে আমি মাহবুব তোমায় বিয়ে করলাম। কবুল কবুল কবুল। ব্যাস। আপনি কবুল বললেন, ব্যাস বিয়ে হয়ে গেল? হয়ে গেল। আর তার কবুল? তার কবুল বলার দরকারটা কি? আমার বউ, আমি সব বুঝবো। আমার বউকে কবুল বলি আমি কষ্ট দিতে চাই না। কবুল বলা ছাড়াও এই পৃথিবীতে তার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এমনি বিয়ে হয় বুঝি? 1000বার হয়। কেন? সে আমার বউ হবে বলে আমাকে সারা বিশ্ববাসীকে অবগত করে কবুল বলতে হবে? লাল হলুদ বাতি জ্বালিয়ে রোস্ট খাইয়ে কবুল না বললে কি বিয়ে হয় না? বরকনে দরজা বন্ধ করে জামা খুলে কবুল বললেও বিয়ে হয়। আগে তো বলেছিলেন আকাশে বিয়ে করবেন। বলেছি। এখন আমার মাটিতে দাঁড়িয়ে বিয়ে করতে ইচ্ছে করছে, তাই হেঁটে হেঁটে বিয়ে করছি। আবার যদি 13 হাত পানিতে নেমে বিয়ে করতে মন চায়, তখন আমি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ডুবে বিয়ে করব। ছুটকির আড়তে দাঁড়িয়ে বিয়ে করব। চা বাগানে গিয়ে বিয়ে করব। দরকার পড়লে আমি তাকে টয়লেটে বসিয়ে বিয়ে করব। তোর কোনো আপত্তি আছে? আমার আপত্তি কেন থাকবে? আপত্তি না থাকলে আমার বিয়ে নিয়ে এত ইন্টারগোরেশন কেন করছিস? এরকম করে আপনি সারাক্ষণ বিয়েই করতে থাকবেন? বিয়ে কি শেষ হবে না? কোনো দিন শেষ হবে না। আমি আমৃত্যু বিয়ে করে যাব। দরকার হলে তাকে বিয়ে করতে করতে দেহত্যাগ করব। শুধু বিয়েই করে যাবেন, সংসার করবেন না? সংসারেরও তো বিয়ে করব। সকালে জেগে একবার, রাতে ঘুমোতে একবার, 3 বেলা খাবারের আগে পরে। নিতু বিচলিত কণ্ঠে বলল, ও মাই গড, ও মাই গড। তুই এমনভাবে ও মাই গড বলছিস যেন আমি তোকে বিয়ে করছি। বিয়ে করে করে পিঠের ছাল তুলে দিচ্ছি। আরে বাবা, আমি তো আমার বউকে বিয়ে করছি। বিয়ের ব্যথা তো তার লাগবার কথা।
বিয়েতে ব্যথা লাগবে কেন? বিয়ে ও ব্যথা দুটোই বর্ণ দিয়ে শুরু, তাই ব্যথা লাগবে। বর্ণ মিলল বলে, ফিলিংস মিলল বলে, দুটোই বর্ণ দিয়ে নাম রাখা হয়েছে। যেমন নিতু তোর নাম, তেমনি মুতুর সঙ্গে মিল। এখানে বর্ণ মিলল কোথায়? নতে নিতু আর নতে নির্গত হওয়া। জল নির্গত ইজ ইকুয়াল টু মুতু। এটা তো আপনি জোর করে মেলালেন। চিন্তা করিস না, কয়দিন পর এমনি ডিরেক্টলি মিলবে। কেন? যখন বিয়ে করবি তখন মিলবে। তোর জামাইয়ের নাম হবে ম দিয়ে, যেমন মাসুক, মতিন, মহিষ, মফিজ, মালেক, মালিশ। তখন তুই হবি মিসেস ম, ডিরেক্ট মুতু। আপনার নামও তো ম দিয়ে। তো আমাকে তোর মুতুর সঙ্গে মিলিয়ে ফেলবি? এত সাহস তোর? এত খারাপ উদ্দেশ্য তোর? আমি তো জানতাম বাইরের মানুষ শত্রু হয়, এখন তো দেখছি তুই শত্রু আমার ঘরে লুকাইত। না, আপনি ময়ের এক্সাম্পল দিলেন বলেই বললাম। বেশি বুঝিস তুই, এত বেশি বোঝার দরকার নেই। তোর যেটুকু বোঝার সেটুকু বোঝ। পারিবারিক ব্যবসার তাহলে নেমেই গেলি। পদার্থবিদ এখন বাণিজ্য করছে, তা বিজনেসেই ক্যারিয়ার শিফট করলি পার্মানেন্টলি? নিতু মিথ্যে করে বলল, কি আর করা, আমাকে দিয়ে তো কিছু হয় না। ভাবলাম যেটা রেডি আছে সেটাই একটু নাড়াচাড়া করে দেখি। মাহবুব ভাই আপ্লুত কণ্ঠে বললেন, নিজে যে কিছুই পারিস না শেষমেশ বুঝলি তবে। তুই যে নিজে কিছুই পারবি না আমি কিন্তু আগেই জানতাম। নিতু ফোন রেখে দিল। আসলেই তো, সে তো কিছুই পারে না। একটা মাত্র মাহবুব ভাই এত ভালোবেসে বোঝাতে পারল কই? হাতছাড়া তো হয়েই গেল। প্রতি মুহূর্তে তিনি কাউকে বিয়ে করছেন। এতদিনে নিশ্চয়ই লক্ষবার বিয়ে করে ফেলেছেন, ভাবা যায়। মাহবুব ভাই ইতিশার বিয়ের আয়োজন করলেন মহা ধুমধামে। পাত্র বাংলাদেশ ব্যাংকে চাকরি করে। এই তার ঘোড়ার ডিমের বিয়ে? বিয়েতে নিতু গেলই, তবে খুব সাদামাটা ভাবে নয়, খুব যত্ন করে নিজেকে সাজালো। নীল সাদার মিশনে শিফন শাড়ি পরলো, মিলিয়ে কপালে নীল টিপ, হাতে নীল কাচের চুড়ি, সাদা বেল্টের ওয়াচ, গলায় প্ল্যাটিনামের ভারী নেকলেস। সেদিন প্রথম আয়নায় দাঁড়িয়ে নীল সাদা নিতুকে নিতুর কাছেই খুব বিশ্রী লাগলো। নীল সাদার মধ্যে কোথাও সে ভালো লাগার স্নিগ্ধটুকু খুঁজে পেল না। তবে কেন? শুধু মাহবুব ভাইয়ের জীবনে অন্য কেউ আছে বলে? ইচ্ছিরি রকমের নীল সাদা পরে নিতু খুব আগ্রহ করে সেই বিয়েতে এলো। হতে পারে এটাই মাহবুবের সঙ্গে তার অভিমানের শেষ দেখা। মাহবুব ভাই আরেকবার নিতুকে দেখে ভীষণ রাগ করলেন, খুব ধমকালেন। প্রচণ্ড ব্যস্ত। সেই ফাঁকেও বললেন, কেন এলি? বাড়ির সবাই তো এলো। তোদের বাড়ির লোক এলেই তুই চলে আসবি? বিয়ে খেকো রাক্ষসী। আমি যে তোকে মানা করলাম, শুনবি না? শুনতে হবে কেন? সেই তো, শুনবি কেন? তুই তো ইওর চেয়ারম্যান। এই পৃথিবীর মানুষের কথা শুনলে তো তোর জাত যাবে। এসেছিস যখন কাজ কর। যা, সব টেবিলের মেনু এক আছে কিনা মিলে দেখে আয় তো। মিতু খুবই মোলায়েম স্বরে বলল, আমি মোটেও আপনার সঙ্গে কাজ করতে আসিনি মাহবুব ভাই। গেস্ট হিসেবে এসেছি, এখানে এনজয় করব, ঘুরে ফিরে বিয়ে দেখব, খাওয়া দাওয়া করব, ব্যাস। তুই নিজেকে গেস্ট মনে করিস? মনে করার কি আছে, আমি তো গেস্টই। বাহ, একটু সেজে গুজে দাঁড়ালেই যে গেস্ট, সেটাই প্রথম শুনলাম। দিন দিন এমন শুকাচ্ছিস কেন? তোর কি সামনে শুটিং আছে? স্পেসিক কোনো শেপে বডি নেওয়ার জন্য ডিরেক্টর বলে দিয়েছে? নিতু মনে মনে বলল, আমি তো কখনোই আপনার পছন্দের ছিলাম না। আপনিও তো অনেক শুকিয়ে গিয়েছেন মাহবুব ভাই। এত রোগা হলে এত ঝড় কিভাবে সামলাবেন? কিন্তু মুখে বলল, আমি তো আর আপনার মতো অত আরামে বাস করছি না। আমাকে রাত জেগে পড়তে হয়, বিজনেসে খাটতে হয়, শরীর নিয়ে ভাবার সময় কই। না ভেবেই এত সেজেছিস, পেটের তিল ভাসিয়েছিস, বা পাশের আঁচল তুলে দিয়ে বৃত্তের ব্যাসের মাপ দেখাচ্ছিস, পিঠের নিচে কোমরের উপরের খাঁজ দেখে কি বোঝাচ্ছিস? তুই উপর হয়ে শুয়ে থাকলে পৃথিবীর সবথেকে সুন্দর সুইমিং পুল তোর দেবে যাওয়া পিঠের খাঁজে তৈরি সম্ভব? নিজেকে সুন্দর ভাবলেই তো আর পৃথিবীবাসী তাতে রায় দিয়ে দেবে না। এমনও তো হতে পারে তোর হাই হিল পরে লম্বা হওয়ার চেষ্টাটা নীল পিঁপড়ের আকাশ ছুঁতে চাওয়ার মতো দেখাচ্ছে। নিতু মাহবুব ভাইয়ের দিকে হাত বাড়িয়ে বলল, মাহবুব ভাই, আপনার হাতের জিনিসটা দয়া করে একটু রাখুন। আসুন আপনার সঙ্গে হ্যান্ডশেক করি। এত সুন্দর করে কথা বলা মানুষ পৃথিবীতে বোধহয় আপনি একটাই। আমার তো মাঝে মধ্যে আপনার কথা শুনলে আনন্দে উড়ে যেতে ইচ্ছে করে। মাহবুব ভাই বিরক্ত হয়ে তাকালেন। নিতু জোর করে মাহবুব ভাইয়ের হাত টেনে ধরে হ্যান্ডশেক করলো। এতে তার চোখ, কপাল, মুখ ভীষণ কুঁচকে গেল। মাহবুব ভাই স্থির দাঁড়িয়ে রইলেন। তার তাকানো দেখে মনে হচ্ছে এই নিতুকে তিনি বিশ্বাসও করতে পারছেন না, আবার অবিশ্বাসও করতে পারছেন না।
তারপরও চেঁচালেন, যা তো নিতু, চোখের সামনে থেকে যা। ইথির বিয়ে তো, তাই তোকে ছেড়ে দিলাম, না হলে একদম পিষে ফেলতাম। ইথিশার বিয়ের 11 দিনের মাথায় মাহবুব ভাইয়ের বাবা মারা গেলেন। সেকেন্ড কেমোর পর আঙ্কেল ভালোই ছিলেন কয়েকদিন। হঠাৎ ভোরবেলা ফজর নামাজের পরেই শ্বাসকষ্টের মতো হলো মিনিট 10, এরপরেই মৃত্যু। নিতুরা যখন দেখতে গেল, মাহবুব ভাই একটু কাঁদলেন না। বাবুর্চি এনে রান্না করাচ্ছেন। জানাজার পরে আত্মীয় স্বজন যারা এসেছেন তাদের সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। নিতুর সঙ্গে দুবার চোখাচোখি হলো, কিন্তু কথা হলো না। শেষমেশ আঙ্কেলের দাফন শেষে আত্মীয় স্বজন কিছু চলে যাওয়ার পর সন্ধ্যার দিকে নিতুর মাহবুব ভাইয়ের সঙ্গে একবার খুব আলাদা দেখা হলো। নিতু কিছু বলতে যাবে, তার আগেই মাহবুব ভাই বললেন, সারাদিন এসে বসে আছিস, অফিস নেই, ইউনিভার্সিটি নেই, এমন ঘাপটি মেরে পড়ে আছিস কেন? এমন ভাব করছিস যেন তোর বাবা মারা গেছে। আপনি আজকের দিনেও এমন শক্ত করে কথা বলবেন? আমি তো শক্ত করেই কথা বলি, সব নরম কথা তো বলিস তুই। এই পৃথিবীর সবাই নরমভাষী, আমি মাহবুব শক্তভাষী। ওহে নরমভাষিনী, তুই এখনও আমাদের বাড়িতে বসে আছিস কেন? ইদানিং দেখছি সুযোগ পেলেই তুই আমাদের বাড়ি চলে আসিস। তোর মতলব কী রে? কোনো মতলব নেই, আঙ্কেলের জন্য এসেছি। আঙ্কেল এমন হুট করে চলে যাবেন? নিতু কেঁদেই ফেলল। মাহবুব ভাই কড়া ধমক দিলেন, খবরদার কাঁদুনি দেখাবি না আমায়। তোর আঙ্কেলের মেয়ের বিয়ে দেখবার ইচ্ছে ছিল, দেখেছেন, দেখে মনে হয়েছে যথেষ্ট হয়েছে। ছেলের বিয়ে দেখার আর দরকার কি? যাই, মরে যাই। ছেলে আর কি ঘোড়ার ডিম বিয়ে করবে যে দেখতে হবে? কি আমার ছেলেরে, তার আবার বিয়ে? এভাবে কেন বলছেন? আঙ্কেল আপনাকে নিয়ে সব থেকে বেশি প্রাউড ছিলেন। প্রাউডের নমুনা আর কি দেখতে বাকি আছে? ঠিকমতো চাকরি করতে পারছি না, গর্ব করে না আমার খর্ব হয়ে যায়। নিতু ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। মাহবুব ভাই নিতুর হাত ধরে একদম মুখ অন্ধকার করে বললেন, তুই খেয়েছিস? মরা বাড়িতে এসে লোকজন যে এমন খায় কে জানতো? 40 কেজি গোস্ত রান্না হয়েছে, এখন শুনছি সব শেষ। রাতে আবার বাজার করতে হবে। আত্মীয় স্বজন সবগুলো বুঝলি বিরাট মাপের রাক্ষস। আমার সঙ্গে আয়, লিস্ট করব। নিতু মাহবুব ভাইয়ের হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, আমি পারবো না। মাহবুব ভাই নিজেই খাতা কলম নিয়ে রাতের বাজারের লিস্ট করতে বসে পড়লেন। নিতু অস্পষ্ট স্বরে বলল, আপনি একা একা এত কিছু কিভাবে সামলাচ্ছেন? এত শক্ত মন আপনি কোথায় পেলেন?